যখন একজন বৃদ্ধা মাকে সরকারি হাসপাতালে অপমানের শিকার হতে হয় এবং চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়, তখন তার দুই পুলিশ অফিসার মেয়ে কিভাবে সেই অপমানের জবাব দেয় তা আজকের এই গল্পে জানতে পারবেন। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই গল্পটি আপনাদের শেখাবে কিভাবে সম্মান ও ন্যায়ের জন্য লড়াই করতে হয়। এই গল্পে রয়েছে আবেগ, সাহস এবং ন্যায় প্রতিষ্ঠার অটল প্রতিজ্ঞা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি এই হৃদয়স্পর্শী গল্পের যাত্রা। প্রচণ্ড গরমের একদিনে শহরের বড় সরকারি হাসপাতালে ভিড়ের মধ্যে ধীরে ধীরে এগিয়ে চললেন এক বৃদ্ধা মহিলা। তার নাম ছিল রওশন আরা। বয়স প্রায় ৭০-এর কাছাকাছি। ভাঙা পা নিয়ে তিনি ধীর গতিতে এগোচ্ছিলেন। রিসেপশনে পৌঁছে তিনি বললেন, বাবা, আমাকে একটু তাড়াতাড়ি দেখে নাও, আমার বুকে প্রচণ্ড ব্যথা, ডাক্তার দেখাতে চাই। কিন্তু রিসেপশনিস্ট, এক তরুণ যুবক যে সারা দিন ধরে ভিড় সামলাচ্ছিল, চোখ ঘুরিয়ে বলল, আন্টি, লাইন মানুন, যে আগে আসবে সে আগে পাবে। আপনার কাছে কি এত টাকা আছে যে এখনই ডাক্তার ভাড়া করবেন? রওশন আরা চুপ করে দাঁড়িয়ে রইলেন। তিনি ব্যাগটা শক্ত করে ধরে মৃদু হেসে বললেন, আমি তো শুধু নাম লিখাতে চাই, কাউকে বেশি অপেক্ষা করতে হবে না। একটু আগে নামটা লিখে দাও, আমি বৃদ্ধ মানুষ, দাঁড়াতে আমার কষ্ট হয়। কিন্তু যুবকটি বিরক্ত হয়ে কণ্ঠ উঁচিয়ে বলল, আন্টি, এখানে সবাই সমান। আপনাকে লাইন মানতে হবে। যারা ধৈর্য ধরে দাঁড়ায় তারাই আগে পায়। গরিব লোক হলে এখানে দেরিতেই টিকিট পাওয়া যায়। শব্দগুলো যেন ছুরির মতো রসনারার বুকে বিথল। চারপাশের রোগীরা হেসে তাকালো। কেউ কেউ অপ্রত্যাশিত হাসি দিল, কেউ অবজ্ঞার দৃষ্টিতে তাকালো, কেউ কেউ বলতে লাগলো, গরিব বৃদ্ধা আবার এসেছে আগে টিকিট নিতে। রসনারা এসব শুনে চোখ মলিন করে মাথা নিচু করলেন। তিনি শুধু মানুষ হিসেবে একটু সম্মান চেয়েছিলেন, কিন্তু পেলেন অপমান। ডাক্তার দেখাতে গিয়ে তিনি বুকের ব্যথার চেয়েও বেশি বেদনা পেলেন মনের ভেতর। নার্সরা বলল, এত ভিড়, আমাদের কাছে সময় নেই, আপনি বাইরে বসে থাকুন। বৃদ্ধার চোখে পানি জমে গেল। তিনি শুধু হাঁপাতে লাগলেন। মনে হলো পৃথিবী যেন তাকে ভুলে গেছে। প্রতিটি পদক্ষেপে হাড় ও মাংসপেশিতে ব্যথা জাগছিল। অনেক ঘন্টা অপেক্ষার পর অবশেষে তিনি বেরিয়ে এলেন। বুকের ভেতর শুধু ব্যথা আর অপমান। বাড়ি ফেরার পথে রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি ভাবলেন, আমার বয়স, আমার কষ্ট, আমার আশা কেউ কি দেখছে? ধীরে ধীরে তিনি বাড়ির দিকে এগোলেন। প্রতিটি পদক্ষেপ যেন একটি নতুন দুঃখের গল্প বলছিল। রসনারা বাড়ি ফিরলেন। স্বামী মারা যাওয়ার পর তিনি একাই সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে মেয়েদের মানুষ করেছেন অনেক কষ্টে। আজ সেই কষ্ট আর দীর্ঘ জীবনের ক্লান্তি যেন সব মিলে তার ওপর চাপা পড়েছে। তিনি ভেতরে ভেতরে কাঁদছিলেন, চোখে পানি জমেছে, বুকে ব্যথা। মনে মনে তিনি বললেন, আমি কি এতটা মূল্যহীন? শুধু একটু সম্মান চেয়েছিলাম, চিকিৎসা চেয়েছিলাম, অথচ আমাকে মানুষ হিসেবেই গণ্য করা হয়নি। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একা বসে কাঁদলেন। মনে মনে ভাবতে লাগলেন, আমার মেয়েরা যদি আজ বাড়িতে থাকতো, তাহলে কি আমাকে এত অপমান সহ্য করতে হতো? তারা অপমানের জবাব দিত, কিন্তু তাদের কাজ তো কম নয়। তারা পুলিশের কাজ করে, চাইলেই তো বাড়িতে আসতে পারে না। তিনি বিশ্বাস করতেন, আমার মেয়েরা একদিন আসবে এবং এই অপমানের জবাব দেবে। এভাবেই কয়েকদিন কেটে গেল। পরের সপ্তাহে হঠাৎ করেই তার দুই মেয়ে, ফারজানা আর নুসরাত, ছুটি পেল। পুলিশ অফিসারের ব্যস্ত জীবনে এমন সুযোগ খুব কম আসে, তাই তারা ঠিক করল অবিলম্বে মায়ের কাছে যাবে। বিকেলে তারা বাড়ি ফিরল। দরজায় ডাক দিল, মা, আমরা এসেছি, তুমি কোথায়? তাদের কণ্ঠ শুনে রওশন আরা যেন নতুন আশা ফিরে পেলেন। তিনি ভাবলেন, অবশেষে আমার মেয়েরা এসেছে, এখন আমি নিজের কষ্ট ভুলে দিনকাল কাটাতে পারব। রওশন আরা দরজা খুলে দিলেন। মেয়েরা বাড়িতে ঢুকল। ঘরে নীরবতা, কিছুটা ধুলো জমেছে, কিন্তু সবচেয়ে বড় কথা, মায়ের চোখ লাল, মুখ মলিন। ফারজানা মৃদু কণ্ঠে বলল, মা, কি হয়েছে, এত চুপ কেন? রওশন আরা কিছু বললেন না, শুধু মুচকি হেসে মাথা নাড়লেন, কিন্তু চোখের কোণ ভিজে গেছে। মেয়েরা বুঝল মায়ের ভেতরে কোনো কষ্ট লুকিয়ে আছে। নুসরাত ধীরে ধীরে পাছে গিয়ে মায়ের হাত ধরল। মা, তুমি কষ্টে আছো তাই না? আমাদের বলো, আমরা আছি। রওশন আরা কষ্ট লুকিয়ে বললেন, আমরা তোমাদের জন্য কত কিছু করেছি, কিন্তু আজ তোমাদের মা হয়ে আমি হয়তো ভুল করেছি। আমি নিজেকে এই জীবনে অযোগ্য মনে করছি। রওশন আরা কাঁদতে কাঁদতে হাসপাতালে। তার সাথে কিভাবে অপমান করা হয়েছিল, চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল এবং সেখানকার লোকজন তাকে গরিব বলে অসম্মান করেছিল, সব খুলে বললেন।
প্রতিটি কথা যেন ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। মেয়েদের চোখ বড় হয়ে গেল, রাগ আর দুঃখ মিলেমিশে একাকার। ফারজানা বলল, মা, কিভাবে মানুষ এমনটা করতে পারে? তারা কি তোমার কষ্ট, তোমার জীবন বোঝে? নুসরাত কণ্ঠ চেপে বলল, তারা আমাদের মাকে অপমান করেছে। আমরা শুধু শুনব না, আমরা তাদের শাস্তি দেব। ফারজানার চোখ ভিজে গিয়ে বলল, মা, তুমি কখনো অযোগ্য নও, তুমি আমাদের শক্তি। তোমার চোখে যে কষ্ট দেখছি তার দায় আমরা নেব, আর যারা তোমাকে অপমান করেছে তারাও শাস্তি পাবে। নুসরাত দাঁত চেপে বলল, মা, এরা তোমাকে এত বড় কষ্ট দিয়েছে, এদের আর ছাড়ব না। মা, তুমি শুধু বিশ্রাম নাও, সব ঠিক করে দেব আমরা। ফারজানা মাথা নেড়ে বলল, আমরা শুধু মাকে রক্ষা করব না, তার সম্মানও ফিরিয়ে দেব। যারা তোমাকে অপমান করেছে তারা জানবে তুমি একা নও, তারা জানবে তুমি তোমার সন্তানদের কতটা যোগ্য করে গড়ে তুলেছ। মায়ের চোখে অশ্রু আর মুখে ছোট্ট হাসি, একটা আশার আলো ফিরে এলো। মেয়েরা বুঝল শুধু কথাই নয়, এবার বাস্তবে কিছু করতে হবে। রওশনারা বললেন, এটা শুধু আমার জন্য নয়, আমি চাই না কেউ অসহায় মানুষকে এভাবে হেয় করুক। তোমরা দুজনেই আইন জানো, তোমরা জানো কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়। আমার জন্য নয়, সমাজের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কিছু করো। ফারজানা মায়ের হাত ধরে বলল, মা, আমরা সব ঠিক করে দেব। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করব না, এই অপমানের প্রতিশোধ নেব। নুসরাত মাথা নেড়ে বলল, আমরা পরিকল্পনা করব, সবাইকে দেখাবো যে আমাদের মা একা নন, আমাদের মাকে কেউ কখনো হেয় করতে পারবে না। মায়ের মুখে ছোট্ট হাসি ফুটল। তিনি বললেন, তোমরা আমার সন্তান, সত্যিই শক্তিশালী। আমি জানি তোমরা ঠিক কাজ করবে, শুধু সতর্ক থাকো, কৌশলে, শান্তভাবে, কিন্তু কঠোরভাবে। মেয়েরা নীরবে একে অপরের দিকে তাকালো। সিদ্ধান্ত স্পষ্ট, অপমানের জবাব দিতে হবে, তবে আইন ও ন্যায়ের সীমার মধ্যে। পরের সকালে ফারজানা আর নুসরাত প্রস্তুত হয়ে বের হলেন। তারা দুজনেই অভিজ্ঞ ও দায়িত্বশীল পুলিশ অফিসার। আজকের লক্ষ্য একটাই, মায়ের অপমানের প্রতিশোধ নেওয়া, কিন্তু আইনের মধ্যে থেকে। তারা হাসপাতালের দিকে রওনা হলেন। হাসপাতালে ঢুকতেই দেখলেন ভিড়ে ঠাসা। কিছু রোগী অসুস্থতায় দাঁড়াতেও পারছে না। দুই বোন তাদের পরিচয় গোপন রেখে হাসপাতালে নজরদারি শুরু করলেন। কিছুক্ষণ পর এক বৃদ্ধ রিসেপশনে এসে বললেন, স্যার, আমার পা ভাঙা, দাঁড়াতে পারছি না ব্যথায়, একটু তাড়াতাড়ি টিকিট দিন। রিসেপশনিস্ট রেগে গিয়ে বলল, লাইনে দাঁড়ান মিয়া, গরিব লোক কোথাকার, টাকা পয়সা নেই, আবার তাড়াতাড়ি ডাক্তার দেখাতে চায়। এই অপমান দেখে ফারজানা ও নুসরাতের চোখ লাল হয়ে গেল। তারা নিজেদের আটকে রাখতে পারল না। তারা সরাসরি রিসেপশনিস্টের কাছে গিয়ে বলল, আপনি এই লোকটির সাথে কি করলেন? রিসেপশনিস্ট বলল, এই যে ম্যাডাম, এখানে ডাক্তার দেখাতে হলে লাইনে দাঁড়াতে হবে, কারো আবেগ দেখার সময় আমাদের নেই। ফারজানা বলল, মুখ সামলে কথা বলুন, আমরা ভালো আচরণ করছি বলে আপনি যা ইচ্ছা তাই করবেন। রিসেপশনিস্ট রেগে বলল, আপনাদের সাথে অনেক ভালো আচরণ করে ফেলেছি, আরেকটি কথা বললে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দেব। নুসরাত বলল, আপনি বেশি বলে ফেলছেন ভাই, আমরা যদি আমাদের কাজ শুরু করি তাহলে আপনার হাসপাতাল আর টিকবে না। রিসেপশনিস্ট বলল, আপনি আমাকে হুমকি দিচ্ছেন, এখনই পুলিশ এনে ধরিয়ে দেব। ফারজানা হেসে বলল, পুলিশ আনবে? এখানে তো অনেক আগে থেকেই পুলিশ এসে বসে আছে। এ কথা শুনে রিসেপশনিস্টের মুখ কালো হয়ে গেল। সে বলল, পুলিশ এসে গেছে মানে? নুসরাত বলল, আমরা দুই বোন পুলিশ অফিসার, আমরা তোমার সাধারণ মানুষের প্রতি আচরণ নিজের চোখে দেখে ফেলেছি। ফারজানা বলল, তুমি হাসপাতালে কাজ করে এত অমানবিক কিভাবে হতে পারো? সামান্য টাকার জন্য নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেললে? যারা জীবন ফিরে পেতে চিকিৎসা করাতে আসে তাদের প্রতি তোমার এমন আচরণ কখনো মেনে নেওয়া যায় না, তুমি অবশ্যই শাস্তি পাবে। রিসেপশনিস্ট কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। নুসরাত বলল, তোমাদের মতো মানুষকে ক্ষমা করলে সাধারণ মানুষের প্রতি অবিচার হবে, তোমাদের শাস্তি পেতেই হবে। এই ঘটনা দেখে হাসপাতালের অন্য কর্মচারীরাও তাকিয়ে রইল। ডাক্তাররা এগিয়ে এলেন। ফারজানা দৃঢ় কণ্ঠে বলল, এই লোকটি আমাদের মাকে অপমান করেছে, তাকে চিকিৎসা করতে দেয়নি। আমরা শুধু আমাদের মাকে রক্ষা করছি না, নিশ্চিত করছি কেউ অসহায় মানুষকে অপমান করতে পারবে না। তারা হাসপাতাল প্রশাসনকে বিষয়টি জানালো। মামলা ও অফিসিয়াল রিপোর্ট জমা হলো। মিডিয়ার নজরে খবরটি এলো। ফারজানা সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, আপনারা মানুষ হয়ে এত অমানবিক কিভাবে হতে পারেন? আমাদের মাকে গরিব বলে হেয় করেছেন। আপনাদের মাকে যদি কেউ আমন করত তাহলে কি চুপ থাকতে পারতেন? আমাদের মাও মানুষ, আপনারাও মানুষ,
তাহলে বয়স্ক মানুষকে সম্মান না দিয়ে অপমান করলেন কিভাবে? আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব নেই? আপনারা আমাদের মাকে গরিব বলেছেন, কিন্তু তিনি আমাদের যেভাবে যোগ্য করে গড়ে তুলেছেন, এর থেকে বড় যোগ্যতা কি হতে পারে? তিনি সবার চেয়ে ধনী, কারণ তিনি জানেন কিভাবে সম্মান দিতে হয়, যোগ্য করে গড়ে তুলতে হয়। আপনারাই আসল গরিব, যারা সম্মান দিতে পারে না, তারা কখনো ধনী হতে পারে না। ফারজানার কথাগুলো সবার বুকে লাগলো। তারা ক্ষমার দৃষ্টিতে বলতে লাগলো, ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে। আমরা মানুষ হয়ে আরেকজন মানুষকে অপমান করেছি। আমাদের উচিত ছিল বয়স্ক মানুষকে সম্মান দেওয়া, তাদের সবার আগে স্থান দেওয়া। আমরা ভুল করেছি, ক্ষমা করে দিন। ফারজানা বলল, ক্ষমা চাইতে হলে তাদের কাছে চাও, যারা তোমাদের জন্য কষ্ট পেয়েছে। আর মনে রেখো, তোমাদের জন্য যেন আর কেউ কষ্ট না পায়। হাসপাতালের নার্সদেরও সতর্ক করা হলো। এই ঘটনার পর হাসপাতালের পরিচালক ঘোষণা করলেন, বৃদ্ধ ও অসহায় রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আলাদা কিউ, ফ্রি মেডিসিন এবং সম্মানের সাথে আচরণের নিয়ম। মিডিয়া বিষয়টি তুলে ধরল। খবরটি শহর জুড়ে ছড়িয়ে গেল। হাসপাতাল ও কর্মচারীরা জানল, অসতর্ক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ফারজানা ও নুসরাত একে অপরের দিকে তাকালো, মুখে হাসি, চোখে সন্তুষ্টি। পরদিন তারা মাকে হাসপাতালে নিয়ে এলো। রওশনারা মেয়েদের সাথে হাসপাতালে প্রবেশ করলেন। রিসেপশনিস্ট, নার্স, এমনকি চিকিৎসকরা সবাই অভিবাদন জানাচ্ছিল। কেউ অপমানের ছোঁয়া দেয়নি। ফারজানা মায়ের হাতে হাত রেখে বলল, মা দেখো, কেউ তোমাকে অপমান করতে পারবে না। তোমার সম্মান ফিরিয়ে আনা হয়েছে। আমরা নিশ্চিত করছি কেউ তোমাকে কখনো হেয় করবে না। রওশনারা চোখ ভিজিয়ে বললেন, আজ আমি শুধু চিকিৎসা পেলাম না, সম্মানও পেলাম। তোমরা আমার গর্ব। নুসরাত মায়ের কাঁধে হাত রেখে বলল, আমরা সব সময় তোমার পাশে আছি। তোমার জন্যই আমরা দাঁড়িয়েছি। কেউ যদি তোমাকে অপমান করার চেষ্টা করে, আমরা জানি কি করতে হবে। মায়ের মুখে ছোট্ট হাসি ফুটল। প্রতিটি মুহূর্তে বোঝা যাচ্ছিল, কষ্ট, একাকিত্ব, অপমান সব পেছনে ফেলে আজ মা সম্পূর্ণ সম্মানিত। ফারজানা ও নুসরাত নিজেদের মধ্যে চুপচাপ একটি হাসি বিনিময় করল। তাদের মায়ের প্রতি দায়িত্বপূর্ণ হয়েছে, ন্যায়ের বিজয় হয়েছে, আর অপমানকারীরা শাস্তি পেয়েছে। রওশনারা এখন শুধু নিরাপদ বোধ করছিলেন না, তার কণ্ঠে আত্মবিশ্বাস ফিরে এসেছে। তিনি জানতেন, আজ থেকে কেউ তাকে আর হেয় করতে পারবে না। গল্পের শেষ দৃশ্যে মা, দুই মেয়ে এবং হাসপাতালের কর্মীরা যেন একটি শিক্ষণীয় বার্তা ছড়িয়ে দিচ্ছিল। অসহায় মানুষের প্রতি সম্মান ও ন্যায় প্রতিষ্ঠা কখনো কমানো যাবে না। বন্ধুরা, এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমন অসাধারণ গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।